রাজনীতিতে নির্বাচনী হাওয়া ৭ ডিসেম্বর থেকে ৬ দিনের দেশ করার পরিকল্পনা কর্মসূচি ঘোষণা বিএনপির। জামায়াত সহ ৮ দলের আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। তফসিলের প্রথম দিন থেকেই আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের। জোটে ভোট করলেও দলীয় প্রতীক ব্যবহারের বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে রিট। প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয় পুতুলের ৫ বছর। সরকারি সম্পত্তি নিজের নামে নেয়া রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, পর্যবেক্ষণ আদালতের। সিসিইউতে বেগম খালেদা জিয়া এভার কেয়ারে আছেন, দেশে বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। রোগ মুক্তি কামনায় কাল বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া। এবং ঢাকার নরসিংদী সহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প, মাত্রা ছিল ৩.৬। ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজুকের মতো সারা দেশে প্রতিষ্ঠান করার তোড়জোড় সরকারের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। আগামী মাসে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। ৭ ডিসেম্বর থেকে ৬ দিনের কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলাদা কর্মসূচিতে নেতারা অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজধানী সহ সারা দেশে শুরু হয়ে গেছে বিএনপির নির্বাচনী যাত্রা। ভোটের মাঠে ধানের শীষ জয়ী করতে ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা। নির্বাচনী মাঠ আরও চাঙা করতে বিএনপি থেকে এলো নতুন ঘোষণা। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি পালন করা হবে, যার প্রত্যেকটিতেই ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচি শুরু হবে আগামী ৭ই ডিসেম্বর থেকে ১৩ই ডিসেম্বর পর্যন্ত। এই ৬ দিন এই কর্মসূচিটি অব্যাহতভাবে চলবে। এই ৬ দিনের প্রতিটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এদিন জাতীয় প্রেস ক্লাবে ৯০-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ ডাক্তার মিলনের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এই নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে, কিন্তু কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নিজ স্বার্থে ২৪-এর বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করছে কেউ কেউ। আগামী নির্বাচনটা আমাদের সেই আন্দোলনেরই একটা অংশ। নিজেদের স্বার্থে অনেকেই বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করে। আন্দোলনে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলবে, সেই অপচেষ্টাকে মোকাবেলা করতে হবে। অতীত অভিজ্ঞতা থাকায় আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককেই জনগণ বেছে নেবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। জনগণের নির্বিঘ্ন জীবন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোট, সংসদের উভয় কক্ষে পিআর সহ ৫ দফা দাবিতে জামায়াত সহ ৮ দলের চলমান আন্দোলন মোড় নিচ্ছে ভিন্ন প্রবাহে। আন্দোলনের স্রোতকে কাজে লাগিয়ে গণভোটের রায় রাষ্ট্র সংস্কারের পক্ষে নিতে উদ্যোগ নিয়েছে দলগুলো। প্রথমবারের মতো দলগুলোর শীর্ষ নেতাদের সমন্বয়ে ঢাকার বাইরে কর্মসূচি পালনেরও ঘোষণা এসেছে। বলছেন, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার নয়, জনগণের সঙ্গী হবে দলগুলো। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারে গণভোট সহ ৫ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব ৬টি ইসলামী দল সহ ৮ রাজনৈতিক দল। তবে প্রধান উপদেষ্টার ভাষণে এবং জুলাই সনদের রাষ্ট্রপতির আদেশে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই
গণভোটের আয়োজন করা হবে। সরকারের এমন অবস্থানে নাখোশ জামায়াত সহ ৮ দল। তবে গণভোট যখনই হোক তাতে যেন রাষ্ট্র সংস্কারে জনগণ হ্যাঁ ভোট প্রদান করে, সেজন্য নানা উদ্যোগ নিয়েছে তারা। হ্যাঁ ভোটের পক্ষে জনমত গঠনে ৭ বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে ৮ দল। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া ৭ দিনব্যাপী এ কর্মসূচিতে প্রথমবারের মতো ঢাকার বাইরে একই মঞ্চে দেখা যাবে ৮ দলের শীর্ষ নেতাদের। বিভাগীয় শহরগুলোতে ৮ দলের যে প্রথম প্রকাশ্য সমাবেশ দেওয়া হয়েছে, সেখানে আমরা যত কথা বলবো তার মধ্যে এটা আমরা যুক্ত করেছি যে জনগণকে এই সংস্কারের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের সাংবিধানিক রূপ লাভ করাটাকে চিরতরে আমরা বন্ধ করতে যাচ্ছি। এটা যে সকলের ত্যাগের বিনিময়ে অর্জিত এই সংস্কার, আপনারা এটাকে হা বলুন। গণভোট তো হবে, একদিন হোক বা আগে পরে হোক। এজন্য আমাদের সিদ্ধান্ত হলো এই বিভাগীয় সমাবেশগুলোতে আমরা এই বিষয়ে আমরা জনগণকে উৎসাহিত করব। সংস্কারের জন্য আমরা গণভোটে হা ভোটের জন্য আমরা ক্যাম্পেইন করব। নেতারা বলছেন অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার স্বার্থে ৫ দফার আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। হা ভোট বিজয় না হয় সংস্কার হবে না। সংস্কার না হলে আবার যারা ক্ষমতা আসবে সেই ২৪-এর আগে যে ফেসিবাদ ছিল সেই ফেসিবাদ আবার তৈরি হবে। হা ভোটের কি ফায়দা আর না ভোটে কি অপকারিতা বোঝানোর জন্য কিন্তু আমাদের সমাবেশ প্রয়োজন। আমরা আমাদের প্রত্যেকটা সমাবেশ এটা বারবার করে বলবো। তবে নেতাদের প্রত্যাশা শেষ মুহূর্তে হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনে সরকার উদ্যোগী হবে। সদিচ্ছা থাকলে অনেক কঠিন বিষয় সহজ করা সম্ভব। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। তফসিলের প্রথম দিন থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে তাদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে ইসি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, এর ব্যত্যয় হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তফসিল ঘোষণার আগে বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় করে নির্বাচন কমিশন। উপস্থিত ছিলেন ৩ বাহিনীর প্রতিনিধি সহ অন্যান্য বাহিনীর প্রধানরা। ২.৫ ঘণ্টা বৈঠক শেষে ইসি সচিব জানান, নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনার রূপরেখা করা হয়েছে আর এটি বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মনিটরিং করবে কমিশন। আইন শৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। ইলেকশন কমিশনে আমরা ওভারঅল মনিটরিং এবং কোঅর্ডিনেশনটা আমরা দেখব। সন্ত্রাসী যারা আছেন চিহ্নিত, তাদের বিষয়ে আরো নজরদারি রাখতে হবে। জানানো হয়, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হয়েছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অবৈধ এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের অবস্থানটা অত্যন্ত স্পষ্ট যে প্রথম দিন থেকে আচরণবিধি প্রতিপালন যেন যথাযথভাবে হয় এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন। একটা সুষ্ঠু, সুন্দর, সার্বিক উৎসবমুখর পরিবেশের নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা সবাইকে করতে হবে এবং নিজস্ব দায়িত্ব নিজের আওতায় পালন করতে হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছ থেকে আতিথেয়তা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হসপিটালিটি গ্রহণ না করেন। এদিকে বিকেলে ইউএনডিপির সরবরাহকৃত ভোটের স্ট্যাম্প প্যাড ও অমোচনীয় কালির কলম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে নির্বাচন কমিশনের কাছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জোট করলেও নিজ দলের প্রতীকে ভোটের বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। আবেদনে এই বিধান স্থগিতের পাশাপাশি জোটবদ্ধ নির্বাচনে একই প্রতীক ব্যবহারের বিধান বহাল চাওয়া হয়েছে। রিটটি করেন এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিন। এতে আইন মন্ত্রণালয়ের সচিব ও ইসি সচিবকে বিবাদী করা হয়েছে। আরপিওতে যে সংশোধনী আনা হয়েছে তা অসাংবিধানিক ও মত প্রকাশের পরিপন্থী বলে দাবি করেন আবেদনকারী। জামায়াত ও এনসিপিকে নির্বাচনে সুবিধা দিতেই এই সংশোধনী আনা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আর্টিকেল 20-তে যে প্রভিশনটা ছিল যে জোটবদ্ধভাবে যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন করে তাহলে তারা একই প্রতীক ব্যবহার করতে পারবে, সেটিকে বর্তমানে পরিবর্তন করা হয়েছে এবং বলা হয়েছে যে যে কোনো দলকে তাদের নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। আমরা এই পার্টিকুলার আর্টিকেলটাকে চ্যালেঞ্জ করেছি এবং আমরা এটা স্টে চেয়েছি। পলিটিক্যাল পার্টিগুলো যদি জোটবদ্ধভাবে নির্বাচন করে সেক্ষেত্রে তারা
একই প্রতীক ব্যবহার করে যাতে নির্বাচন করতে পারে। জুলাই হত্যাযজ্ঞের মামলায় মৃত্যুদণ্ডের পর প্লট দুর্নীতির ৩ মামলায় ২১ বছরের কারাদণ্ড হলো শেখ হাসিনার। তার ২ সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার ৫ম বিশেষ জজ আদালত। সরকার প্রধান হয়ে এমন জালিয়াতিকে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। এই রায়ের মাধ্যমে এমন দুর্নীতি বন্ধ হবে বলে আশা দুদক আইনজীবীদের। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর এবার রায় হলো পূর্বাচলে প্লট দুর্নীতির মামলার। বৃহস্পতিবার সকালে ঢাকার ৫ম বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রায় ঘোষণা করেন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নিজ ও পরিবারের নামে সরকারি জমি নেয়ার অভিযোগে দুদকের ৩ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তার ২ সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের ৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়। সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় দুজনকে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ভুয়া হলফনামা জমা দেন শেখ হাসিনা। ৪ বারের প্রধানমন্ত্রীর এমন জালিয়াতি রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা। পর্যবেক্ষণে উনি উল্লেখ করেছেন যে একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে, মিথ্যা হলফনামা দিতে পারে, এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই। সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে ৪ বারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। শেখ হাসিনার এই জালিয়াতির বিষয়ে তৎকালীন গণপূর্ত প্রতিমন্ত্রী ও রাজুকের চেয়ারম্যান অবগত ছিলেন বলে উল্লেখ করা হয় রায়ে। তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতে পরস্পর যোগসাজশে প্লট বরাদ্দ দেন তারা। রাজুক এবং গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়েও কিছু অবজারভেশন দিয়েছে তাদের আইন পরিবর্তনের জন্য, এবং তাদের যে এক্সিস্টিং কিছু আইন আছে ওটা পরিবর্তন এবং আরও কিছু নতুন আইন অ্যাডপ্ট করার জন্য কিছু পর্যবেক্ষণ দিয়েছে। যে জমা দিয়েছে শেখ হাসিনা, সেখানে কোনো আইনজীবীরও সই নাই, আদালত যেটা বলেছেন, কোনো রটারি পাবলিকের সই নাই, কোনো ম্যাজিস্ট্রেটেরও সই নেই, স্বাক্ষর নাই। অতএব এই যে ফ্যাক্ট একটা বা জালিয়াতি বা যে একটা ভুয়া একটা তথ্য গোপন করে একটা ভুয়া হলফনামা দিচ্ছেন, এটা রাষ্ট্রপ্রধানের জন্য মানায় না। এই মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে ২২ জনকে। খালাস পেয়েছেন গণপূর্তের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় দুর্নীতিবাজদের জন্য সতর্ক বার্তা হয়ে থাকবে। রায়ের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। এদিকে ঘুষ ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। শেখ হাসিনা পরিবারের অবৈধভাবে ৬০ কাঠা প্লট জালিয়াতির ঘটনায় ৩ মামলায় বৃহস্পতিবার রায় দিয়েছেন আদালত। দুদকের তথ্য বলছে, অভ্যুত্থানের পর এই প্রথম দুদকের করা কোনো মামলার রায় হয়েছে। শেখ হাসিনার ১১ বছরের কারাদণ্ড, জয়পুতুল সহ অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দুদক চেয়ারম্যান। বলেন, এই রায় দুর্নীতিবাজ সকলের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে। এদিকে দুদকের জালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হওয়ায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়ের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন। আগামী সপ্তাহে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের কয়েক শীর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হবে। এদিকে জুলাই বিপ্লব ও সরকারের বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করে আদেশ পুনর্বিবেচনা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন হাসানুল হক ইনু, যার রাষ্ট্রদ্রোহিতার শামিল বলছে প্রসিকিউশন। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৫ বছরের কারাদণ্ড দেয়া হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল আল মামুনকে। বুধবার যার পূর্ণাঙ্গ রায় হাতে পায় উভয় পক্ষ। ৪৫৩ পৃষ্ঠার রায় পর্যালোচনা করছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বৃহস্পতিবার প্রসিকিউটর গাজী এম.এস. তামিম জানান, একটি অভিযোগে শেখ হাসিনা কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আরেকটি অভিযোগে এই দুজনকে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড। আমৃত্যু কারাদণ্ডের এ রায়ের বিরুদ্ধেই মৃত্যুদণ্ড চেয়ে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন তারা। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য। প্রসিকিউশন জানায় আগামী সপ্তাহে ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট হাতে পাবেন তারা। শুনেছি দু একটা তদন্ত শেষ হয়েছে, কিন্তু এখনো ফরমালি রিপোর্ট আমাদের কাছে আসে নাই, আশা করছি পেয়ে যাব। এদিন জুলাই বিপ্লব ও সরকারের বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করে ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর আবেদনের শুনানি হয়। তবে উপস্থিত ছিলেন না ইনুর আইনজীবী। শুনানিতে প্রসিকিউশন বলেন জুলাই বিপ্লব ও সরকারকে নিয়ে প্রশ্ন তোলা রাষ্ট্রদ্রোহিতার শামিল। জুলাই বিপ্লবের ভিত্তি করে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের গ্রহণযোগ্যতা ঠিক নয়, অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে, অর্থাৎ সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আরও বেশ কিছু কথা বলা হয়েছে যেগুলো আদালতের জন্য অপমানজনক বলে আমাদের কাছে। সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার কেয়ারে আছেন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। তার রোগ মুক্তি কামনায় কাল বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। গত রোববার শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি শারীরিক পরীক্ষা শেষে তাকে কেবিনে পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুম্মা সারা দেশে মসজিদে মসজিদে বিশেষ দোয়া আয়োজন করে বিএনপি। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আল্লাহর কাছে এদেশের মানুষ, সাধারণ মানুষ, দলের নেতাকর্মী সবাই কায় মনোবাক্যে মোনাজাত করবেন। আগামীকাল জুম্মার নামাজের পরে, জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। 2018 সালে কারাবন্দী থাকার সময় থেকেই আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভার সিরোসিস, উচ্চ রক্তচাপ সহ একাধিক দীর্ঘমেয়াদী রোগে ভুগতে থাকেন বিএনপি চেয়ারপারসন। 2019 সালে কারামুক্ত হওয়ার পর নিয়মিত চিকিৎসার জন্য অসংখ্যবার হাসপাতালে ভর্তি হন তিনি। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া বিদেশে চিকিৎসার অনুমতি পেলে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় লন্ডনে। প্রায় মাসখানেক চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা, নরসিংদী ও গাজীপুর সহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে বিভিন্ন স্থাপনায় থাকা মানুষজন আতঙ্কে বাইরে বের হয়ে আসেন। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য মতে বিকেল 4:15 47 সেকেন্ড ভূকম্পন স্থায়ী হয়, যার মাত্রা ছিল 3.6। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে বুধবার গভীর রাতে সিলেটে 3.4 মাত্রার ভূমিকম্প হয়। তার আগে গত 21 নভেম্বর সারা দেশে 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রাস্তাঘাটে অনেক নেমে গেছে মানুষ আতঙ্কিত হয়ে, এবং এই ভূমিকম্প কেন হচ্ছে বারবার এটা আমরা এভাবে কিছু জানি না। নরসিংদী এখন ভূমিকম্প আতঙ্কের একটা স্থান হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন থেকে আমরা যাতে এটা আগাম খবরটা যাতে পাই, এটা বাংলাদেশ সরকারের কাছে এটা আমাদের আবেদন। ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজুকের মতো সারা দেশে প্রতিষ্ঠান করা যায় যে ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। রাজুক, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, মানব পাচার ও চোরাচালান দমন অধ্যাদেশের খসড়া সহ 4টি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ আইনের অনুমোদন দেয়া হয়।
প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, নতুন অধ্যাদেশে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, 2017 সাল থেকে যথাযথ পদক্ষেপ নিলে রোহিঙ্গা প্রত্যাবাসনের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর থাকত। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকট নিরসনে যেসব পদক্ষেপ নিয়েছে, পরে সরকারগুলো সেসবের ফল পাবে। আজকে 4টি বিষয় মূলত আলোচনা হয়েছে। প্রথমটা ছিল দুর্নীতি দমন কমিশন সংশোধন ব্র্যাকেটে সংশোধন, দ্বিতীয়টা ছিল মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন অধ্যাদেশ 2025-এর, আর তৃতীয় ছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আর 4 ছিল জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এর সংশোধন প্রস্তাব নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে। করাইল বস্তিতে আগুনে নিঃস্ব পরিবারগুলো সহায় সম্বল হারিয়ে এখন খোলা আকাশের নিচে। কেউ কেউ আশ্রয় নিয়েছেন ঈদগাহ, এরশাদ স্কুল মাঠ এবং মহাখালী TNT মাঠে। ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সংগঠন। 8 ফুট বাই 10 ফুটের একটি ঘরে পরিবারের 5 সদস্য নিয়ে থাকতেন রহিমা খাতুন। ভয়াবহ আগুনের সব হারিয়ে এখন দিন কাটছে খোলা আকাশের নিচে। শুধু রহিমা একা নন, মঙ্গলবারের আগুনে ঘরহারা অন্যান্য পরিবারগুলোর দিনরাত কাটছে ঈদগাহে, স্কুল মাঠে অথবা নিজেদের জ্বলে যাওয়া ভিটায়। সবশেষে এটা কালকে একজনে দিচ্ছে, গোসল ওদের বাসায় কইরা এটা পইরা আসছে। আমার শাশুড়ি বাচ্চা কাচ্চা নিয়ে ওনার নিজের ফোনটা জুতা মুতা সব রাখে উনি আর কি বাচ্চা নিয়ে মাঠে চলে গেছে। আর আমি তাই আসার আগেই সব পুরা চাই। একটা হাড়ি পাতিল কাপড় চোপড় শাড়ি চুড়ি কিচ্ছু নাই, ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে আছি। রাজধানীর বনানীতে অবস্থিত করাইল বস্তি মূলত 3টি ভাগে বিভক্ত: ক ব্লক, কুমিল্লা পট্রি ও বরিশাল পট্রি। আগুনে পুরোপুরি পুড়ে গেছে 3টি ব্লকই। ক ব্লক থেকে আগুনের সূত্রপাত বলে জানান বাসিন্দারা, পরে ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। একে তো বস্তির পথ একদম সরু, অন্যদিকে ফায়ার সার্ভিসকে ভিন্ন ব্লকের ঠিকানা দিয়েছিলেন কেউ, এ নিয়েও আক্ষেপ তাদের। ফায়ার সার্ভিসের লোকগুলা সর্বপ্রথম যদি ওনারা এই বউবাজার দিয়ে ঢুকতে পারতো তাহলে হয়তো সম্ভবত এই জায়গাতে নিয়ন্ত্রণ করতে পারতো। ঘটনার পর দুদিন ধরে ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিয়ে চলেছে একাধিক রাজনৈতিক, উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থা। মানুষের এখন প্রাইমারি যে নিড পড়ছে এখানে একদম বাস্তবসম্মত, যখন তারা টিনের ঘর বিভিন্ন জিনিস খুঁজতে যাচ্ছে, তারপর জিনিসপত্র উদ্ধার করতে যাচ্ছে, এই টিনে দেখেন অসংখ্য মানুষ তাদের কেটে যাচ্ছে, তাহলে তাদের প্রাইমারি মেডিকেল ট্রিটমেন্টটাই খুব ইমার্জেন্সি। আমরা উইথ মেডিসিন তাদের জন্য আবার যাওয়ার সময়ও মেডিসিন আমরা দিয়ে দিচ্ছি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় নিয়েছে নানা পদক্ষেপ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর হতে আমরা প্রায় 1900 লোকের মাঝে শুকনো খাবারের প্যাকেট, মশারি এবং কম্বল বিতরণ করেছি। এবং আজকে আমাদের বিকাল 3টায় TNT স্কুলে, মহাখালী TNT স্কুলে আমরা পুনরায় ত্রাণ বিতরণ করব। এর আগেও একাধিকবার আগুন লাগে করাইল বস্তিতে। মঙ্গলবারের অগ্নিকাণ্ড তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে একদিনে 7 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 567 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে জানানো হয়, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন মোট 377 জন। প্রসঙ্গত, 2024 সালের জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1,01,214 জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন 575 জন। এর আগে 2023 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট 1,705 জনের মৃত্যু হয় এবং ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট 3,21,179 জন।
অন্তর্বর্তী সরকারে যুক্ত কারো নির্বাচনে অংশ নিতে বাধা নেই এবং ছাত্র উপদেষ্টা ছাড়াও অনেকে আগামী নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে সচিবালয়ে উপজেলা পর্যায়ে পাবলিক লাইব্রেরি স্থাপন প্রকল্পের উদ্বোধনকালে এই কথা বলেন তিনি। আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন, নির্বাচনের আগে যথাসময়ে পদত্যাগ করবেন তিনি। সাংবাদিকরা প্রশ্ন করলে কোনো রাজনৈতিক দল থেকে নির্বাচনে অংশ নেবেন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির সুস্পষ্ট অভিযোগ পেলে দুদক তদন্ত করবে বলেও জানান উপদেষ্টা। নির্বাচন করব ঘোষণা দিয়েছে, নির্বাচন কোথা থেকে করবো এখনো ঘোষণা দেয়নি। শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারে বিভিন্নভাবে জড়িত আছেন আরও কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনে বিমান বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বাহিনীর আধুনিকায়ন, প্রযুক্তিগত উন্নয়ন এবং প্রশিক্ষণ ব্যবস্থাকে যুগোপযোগী করতে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। যশোরে বিমান বাহিনী একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2025-এ তিনি এই কথা বলেন। প্যারেড গ্রাউন্ডের বর্ণিল আয়োজন নিয়ে মাহাদি ইসলাম ধ্রুব রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইয়াকুব শিপন। পূর্ব আকাশের সূর্যের বিপরীতে গর্জে ওঠে যুদ্ধ বিমান, মনোমুগ্ধকর অ্যারোবেটিক ডিসপ্লে, প্যারা জাম্পিং আর শৈল্পিক ফ্লাইপাস্ট। যশোরের প্যারেড গ্রাউন্ডের আকাশে একের পর এক কর্মযজ্ঞ। বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজকে কেন্দ্র করে এই বিশাল আয়োজন। সুশৃঙ্খল মার্চ পাস্ট আর দক্ষতা প্রদর্শনে মুগ্ধ অতিথিরাও। বৃহস্পতিবার 87তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি কোর্সের কর্মকর্তাদের কমিশন প্রদান করেন বিমান বাহিনী প্রধান। বক্তব্যে বাহিনীর আধুনিকায়ন, প্রযুক্তিগত উন্নয়ন এবং প্রশিক্ষণ ব্যবস্থাকে যুগোপযোগী করতে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পাশাপাশি জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনে বিমান বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। ভবিষ্যৎ যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের পথে দ্রুত এগিয়ে চলেছি। আসন্ন জাতীয় নির্বাচনেও আমরা সর্বাত্মক সহায়তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। সর্ড অফ অনার, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি, কমান্ড্যান্টস ট্রফি এবং বিমান বাহিনী প্রধানের ট্রফি সহ বিভিন্ন শাখায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান মেধাবী ক্যাডেটরা। এই বাহিনীর একজন সদস্য হতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। বিমান বাহিনী ট্রফি অর্জন আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক। দেশের আকাশ রক্ষার দায়িত্ব নিয়ে 8 নারী সহ মোট 40 কর্মকর্তা যুক্ত হলেন বিমান বাহিনীর নতুন অভিযানে। যারা কমিশন প্রাপ্ত হলেন, দেশের আকাশ সীমা রক্ষার দায়িত্ব এখন তাদের কাঁধে। এরা শুধু কমিশন প্রাপ্ত কর্মকর্তাই নন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের সাহস, সুরক্ষা এবং আস্থার প্রতীক। যশোর থেকে মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ। মোবাইল ব্যবসায়ীদের আপত্তি থাকলেও পেছানো হচ্ছে না হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম। বিটিআরসির সাফ কথা, এনইআইআর সিস্টেম উদ্বোধন হবে 16 ডিসেম্বরে। ব্যবসায়ীদের হাতে মজুদ থাকা অবৈধ হ্যান্ডসেট বৈধ করার সুযোগ পাবে কিনা তা জানা যাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। টিআরএনবির অনুষ্ঠানে বিটিআরসির কমিশনার জানান, বর্তমানে 5টি IMEI নম্বরের বিপরীতে হ্যান্ডসেট আছে 50 লাখ। দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনহীন, চুরি হওয়া বা আমদানি অননুমোদিত ফোনের ব্যবহার বন্ধে আগামী 16 ডিসেম্বর চালু হচ্ছে এনইআইআর সিস্টেম।
তবে এই সিস্টেম চালুর আগে বৈধভাবে হ্যান্ডসেট আমদানির শুল্ক 58% থেকে কমানো এবং মজুদ অবৈধ হ্যান্ডসেট বিক্রির জন্য সময় পেছানোর দাবি জানাচ্ছেন মোবাইল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার টিআরএনবির এক অনুষ্ঠানে বিটিআরসির কর্মকর্তারা জানান, দেশে অবাধে ক্লোন হচ্ছে মোবাইলের IMEI নম্বর। বর্তমানে ডাটাবেইজে 5টি IMEI নম্বরের বিপরীতে হ্যান্ডসেট আছে 50 লাখ। রাজস্ব ফাঁকি এবং নিরাপত্তা বিবেচনায় NEIR চালুর সময় পেছানো হচ্ছে না। শুধু 5টা নাম্বার যদি আপনি ন্যূনতম ধরেন, 50 লক্ষ হ্যান্ডসেট আছে একই নাম্বারে। এই জিনিসটাকে যদি আপনি বন্ধ করতে 16 তারিখে একটা কার্যকর হবে। 16 ডিসেম্বরের আগে কোনো অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হলে তা বৈধ বলে গণ্য হবে। নিবন্ধন চালুর পর কেনার আগে মোবাইলের বৈধতা যাচাই করতে হবে। গ্রাহক ব্যবহৃত হ্যান্ডসেট স্বজনকে দিলে ফোনটি ডিরেজিস্টার করতে হবে। এসব কাজে সহযোগিতা করবে কাস্টমার কেয়ার। চুরি যাওয়া হ্যান্ডসেট গ্রাহক নিজে অথবা বিটিআরসি ব্লক করে দেবে। হেল্প ডেস্ক থাকছে 100, এমনও কাস্টমার কেয়ার থাকছে, MYBর সেলস সেন্টার থাকছে। NEI সম্পর্কিত যে কোনো প্রবলেমে সাধারণ নাগরিকরা এখান থেকে হেল্প নিতে পারবেন। বিটিআরসির হিসেবে বর্তমানে 50 থেকে 60 লাখ অবৈধ হ্যান্ডসেট মজুদ আছে ব্যবসায়ীদের হাতে। রাজস্ব দিয়ে তারা এসব ফোন বৈধ করার সুযোগ পাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বৈঠকে বসবে সরকার। তাদের ট্যাক্সের ব্যাপারটা কি হবে এই ব্যাপারে আমরা চিঠি লিখেছি NBR-কে, ওই বিষয় নিয়ে হয়তো মিটিংটা হবে। আইডেন্টিটি রেজিস্টার বা NEIR সিস্টেম চালু হলে হ্যান্ডসেটের দাম বাড়বে না বলে জানান দেশীয় উৎপাদকরা। ফ্রিকোয়েন্সি টেলিকম ডিভাইস দিয়ে বিজনেস করতে হলে বিটিআরসির অনুমতি লাগবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 350 কোটি টাকার তারল্য সহায়তা রেখে নতুন করে গড়ে তোলা সম্মিলিত ইসলামী ব্যাংকে অন্তর্ভুক্ত 5 ব্যাংক কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর চরম তারল্য সংকট ও আর্থিক অনিয়মের কারণেই এই পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের নির্দেশ গভর্নরের। তবে এই সিদ্ধান্ত পুনর্গঠনের অংশ এবং সাময়িক বলে জানিয়েছেন সহকারী মুখপাত্র। সম্মিলিত ইসলামী ব্যাংকে অন্তর্ভুক্ত হওয়া 5 ব্যাংকে কর্মচারী আছেন 16,000। আমানতকারীদের স্বার্থ রক্ষার সঙ্গে 5 ব্যাংকের সব কর্মী রাখার পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের। তবে ব্যাংকগুলোর আর্থিক দুরবস্থার কারণে দীর্ঘদিন বেতন ভাতা অনিয়মিত এসব ব্যাংকে। এমন অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের এক বৈঠকে 350 কোটি টাকা নতুন তারল্য সহায়তা অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে প্রশাসকদের পক্ষ থেকে 1000 কোটি টাকার প্রস্তাব করা হলে সার্বিক ও টেকসই বিবেচনায় বেতন কমিয়ে আপৎকালীন সময় পার করার সিদ্ধান্ত আসে সভায়। লোকজনের চাকরি থাকাটা সবচেয়ে বড় বিষয়, যেহেতু এখানে অনেকগুলো খরচের ব্যাপার আছে। সেই বিষয়টা চিন্তা করে এটা একটু অ্যাডজাস্টমেন্টের কথা হচ্ছে। যে ধরনের প্রক্রিয়া আমরা দেখেছিলাম যখন কোভিড পিরিয়ডে কিছু এরকম অ্যাডজাস্টমেন্ট এরকম একটা হয়েছিল, সেরকম আন্তর্জাতিকভাবেও এই ধরনের প্র্যাকটিসগুলো আসলে চালু আছে। বাংলাদেশ ব্যাংক জানায় এই সিদ্ধান্ত পুনর্গঠনের অংশ ও সাময়িক বেতন ও অন্যান্য সুবিধা ভবিষ্যতে বাজার ভিত্তিক করার পরিকল্পনা রয়েছে। এটা একটা সাময়িক সময়ের জন্য একটা অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা হিসেবে ধরে নেওয়া হয়। যেহেতু এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যাংকগুলো যাচ্ছে, তো একটা সময়ের পরে ব্যাংকগুলোর মধ্যে আবারও স্বস্তি আসবে এবং তখন সবাই আবার মার্কেট রেটে ফিরে আসতে পারবে। খুব দ্রুতই এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অর্থ বছরের শুরুর প্রান্তিকে মূলধনী যন্ত্রপাতির আমদানি বেড়েছে 23%। কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তার পর ব্যবসা বাণিজ্যে খরা কাটতে যাচ্ছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন কোন ধরনের মূলধনী যন্ত্রপাতি আমদানি হচ্ছে তার উপর নির্ভর করবে আর্থিক খাতের ভবিষ্যৎ সফলতা। সেলিয়া সুলতানার রিপোর্ট। বৈশ্বিক বা অন্দরের রাজনীতির অস্থিরতা, মহামারী অথবা কূটকৌশলের টার্গেটে বাণিজ্যিক রুট ও ডলারের বাজারের অস্থিরতা, অর্থনীতি আর নৈতিক দ্বন্দ্বে গত 6 বছর দফায় দফায় হোঁচট খেয়েছে ব্যবসা বাণিজ্য। সর্বশেষ জুলাই অভ্যুত্থানের পর আর্থিক খাতের অস্থিরতায় ব্যবসা বাণিজ্যে ধীরগতি প্রভাব ফেলে মোটা দাগে। বিদেশি বিনিয়োগকারীদের বায়না, সরকার আসার অপেক্ষায় থাকতে চান তারা। নতুন সরকারের বাণিজ্য নীতির দিকে তাকিয়ে দেশের ব্যবসায়ীরাও। এদিকে অর্থবছরের প্রথম প্রান্তিকে আসে সুখবর। 1 বছর পর মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানির ঋণপত্র বেড়েছে 23%। জুলাই থেকে সেপ্টেম্বরে মূলধনী যন্ত্রপাতির আমদানিতে ব্যাংকের ঋণপত্র খোলা হয়েছে 47 কোটি ডলারের বেশি। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নীতি সহায়তায় ব্যবসা বাণিজ্যে ফিরেছেন অনেক ব্যবসায়ী। এতে বাণিজ্যে খরা কাটতে যাচ্ছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। এই ইম্পোর্টের কারণে উৎপাদন বৃদ্ধি পাবে। স্বাভাবিকভাবে উৎপাদন বৃদ্ধি পেলে দুটো ইফেক্ট দেখব। 1 নম্বর হলো আমাদের এক্সপোর্ট বৃদ্ধি পাবে
আর এক্সপোর্ট যদি না হয়, উৎপাদিত পণ্য যদি লোকাল মার্কেটে ব্যবহৃত হয়, সেটা ইম্পোর্টের সাবসিডি পণ্য হিসেবে ব্যবহৃত হবে। এদিকে ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, কোন ধরনের মূলধনী যন্ত্রপাতি আমদানি হচ্ছে তা পর্যবেক্ষণ করা প্রয়োজন। ইন্ডাস্ট্রি শুরু করতে গেলে তো আমদানি করতে হচ্ছে, বিএমআরই করতে গেলে তারপরে বিএম মেশিনারি কিছু ইম্পোর্ট করতে, এইগুলি কিন্তু পজিটিভ স্টেপ বিকজ অফ দ্য পজিটিভ পলিসি টেকেন বাই দ্য গভর্নমেন্ট। সুতরাং এখানে কিন্তু একটা জিনিসই আমি বলবো অ্যাজ এ কশনারি হিসাবে, যে এগুলি নজরদারি পুরাপুরি রাখতে হবে, যাতে যে আইটেমের কথা বলা হচ্ছে সেখানে কোনো লাক্সারি আইটেম না থাকে। এরই মধ্যে লালদিয়া ও পানগাঁও কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তি করে অন্তর্বর্তীকালীন সরকার, যার সঠিক ব্যবহার বাণিজ্যকে আরও গতিশীল করবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের সব সেক্টরে পরিকল্পনা হলেও কৃষি খাতে তেমন কোনো পরিকল্পনা নেই। কৃষি খাতকে এগিয়ে নিতে জেলা ভিত্তিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়া। রাজধানীর সিডাপ মিলনায়তনে কৃষি ও খাদ্য বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারের 229টি পদের 176টি ফাঁকা। আবেদনের প্রেক্ষিতে পরীক্ষা নেয়ার পর পাশ করেছে মাত্র 20 জন। তাই শুধু ডিগ্রি থাকলেই হবে না, বাস্তবিক যোগ্যতা অর্জনের ওপর জোর দেন কৃষি সচিব। 175 জন এগ্রিকালচার ইঞ্জিনিয়ার নেওয়ার জন্য আমরা সার্কুলার করেছি। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নিয়েছে। দুর্ভাগ্য আমাদের, আমি কাকে দোষ দিব বা আমার ভাগ্যকে দোষ দিব কেন আমি জানি না, এর মধ্যে রিটার্ন পরীক্ষায় মাত্র পাশ করেছে 20 জন পাবলিক সার্ভিস কমিশনের। এটা হচ্ছে হার্শ রিয়ালিটি। এবং আমরা যে 20 জন পাওয়া গেছে, আমার বললো যে এদের ভাইবা কীভাবে নেব, মানে ভাই অন্তত 20 জনকে আমাকে দেন। তারা অ্যাটেন্ড করছে, তারা ভাইবাতে পাশ করেছে, করাচ্ছি আর কি। বছরের পর বছর শিক্ষা কার্যক্রম চলছে রাজধানীর ঝুঁকিপূর্ণ শত শত ভবনে। রাজুক 42টি ভবন ভেঙে ফেলার এবং 187টি ভবন সংস্কারের নির্দেশনা দিলেও সেগুলো এখনও দেদারসে ব্যবহার করা হচ্ছে। ফলে বড় দুর্ঘটনা আতঙ্কে শিক্ষার্থীরা। সম্প্রতি ভূমিকম্পের পর ব্যবস্থা নিতে কমিটি গঠন করে দায় সারছে কর্তৃপক্ষ। আর শুধু তালিকা তৈরি না করে আইনি ক্ষমতা প্রয়োগ করে রাজুককে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। শাকির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এই ল্যাবটি কতটা ঝুঁকিপূর্ণ তা এই ছাদের দৃশ্য দেখলেই বোঝা যায়। এই ছাদ থেকে পলেস্তরা খসে পড়ে আহত হয়েছেন এই বিভাগের একজন কর্মচারী। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনাও। শুধু এই ল্যাব নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন, অবকাশ ভবন সহ মোট 4টি ভবন অতি ঝুঁকিপূর্ণ। বারান্দা ও ক্লাসরুম সহ বিভিন্ন স্থানে খসে পড়েছে পলেস্তারা। কখনো দেয়াল ও ভীমেও দেখা যাচ্ছে বড় ফাটল, এমনকি আহত হচ্ছেন কেউ কেউ। তবু সামান্য সিমেন্টের প্রলেপ আর জোড়াতালি দিয়ে ঝুঁকিপূর্ণ এসব ভবনে পুরোদমে চলছে শিক্ষা কার্যক্রম। তাই ভূমিকম্প বা বড় দুর্ঘটনা ছাড়াও সব সময় আতঙ্কে শিক্ষার্থীরা। আমরা ক্লাস করতে করতে ভূমিকম্প ছাড়াও কিন্তু আমাদের উপরে বিভিন্ন সিমেন্টের যে দলাগুলো আছে ওগুলো কিন্তু ধসে পড়ে। আমরা খুব আতঙ্কিত। আমাদের মনে হয় যে জগন্নাথের স্টুডেন্টরা মেন্টালি হচ্ছে যে ধরে নিয়েছে যে কোনো মুহূর্তে আমাদের এখানে একটা বড় ধরনের ট্র্যাজেডি হবে। আমরা সেটাকে অনেকে উল্লেখ করেছি যে কোনো সময় এখানে জগন্নাথ ট্র্যাজেডি হতে পারে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে হচ্ছে যে তেমন কোনো পদক্ষেপ চোখে পড়ে নাই। এ ধরনের ম্যাসাকার মোকাবেলা করার জন্য যে ধরনের প্রোটেকশন ব্যবস্থা দরকার, শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া দরকার এবং শিক্ষার্থীরা যে বিষয়গুলো দেখে আশ্বস্ত হতে পারে, কোনোটাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান নেই। উপাচার্য বলছেন, ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সরাসরি ক্লাস বন্ধ করে চালু করা হয়েছে অনলাইন ক্লাস। বিগত সময়ে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো আমরা ইতিমধ্যে এই বিল্ডিংগুলোতে কিছু কাজ করেছি এবং রেট্রোফিটিংয়ের জন্যে পুরো বিল্ডিংগুলোকে রেট্রোফিটিংয়ের মাধ্যমে উপযুক্ত করে তোলার জন্যে একটা পরিকল্পনাও আমরা অলরেডি প্রণয়ন করেছি একটা ফার্মকে দিয়ে। শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, একই অবস্থা সরকারি কবি নজরুল কলেজেরও। সেখানেও প্রায় সবগুলো ভবন ঝুঁকিপূর্ণ, তবে টনক নড়ছে না কর্তৃপক্ষের।
2023 সালে আরবান রেজিলেন্স প্রকল্পের আওতায় 2705টি শিক্ষা প্রতিষ্ঠান জরিপ করে 187টি ভবনের রেট্রোফিটিং বা সংস্কার এবং 42টি ভবন পুরোপুরি ভেঙে ফেলার নির্দেশনা দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। কিন্তু ঝুঁকিপূর্ণ এসব ভবন এখনো দেদারসে ব্যবহার করা হচ্ছে। এ অবস্থায় নগর পরিকল্পনাবিদরা বলছেন রাজুক শুধু তালিকা তৈরি করে থেমে যাওয়ায় এসব ভবন এখনো রয়ে গেছে। ঝুঁকিপূর্ণ ভবন মানে সাধারণ অবস্থাতে সে কলাপস করতে পারে, সেজন্য অবশ্যই আমাদের এটাকে নোটিশটাকে আমলে নিয়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার বন্ধ করতে হবে। আর যদি সেটা প্রতিষ্ঠানগুলো করতে ব্যর্থ হয়, অবশ্যই রাজুককে তার উপর যে অর্পিত দায়িত্ব সেটা জনগণের জীবন রক্ষার্থে সেটা প্রয়োগ করতেই হবে। রাজুক জানিয়েছে বারবার চিঠি পাঠানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রতিষ্ঠানগুলো। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। উদ্বোধন হয়েছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTর ফ্ল্যাগশিপ ইভেন্ট রেভলিউশন 2025। রেভলিউশন 2025 এর পাশাপাশি চতুর্থ IEEE আন্তর্জাতিক সম্মেলন অন রোবোটিক্স, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ইন্টারনেট অব থিংস রেকন অনুষ্ঠিত হয়েছে। MISTর কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুটি ইভেন্টের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সেনাবাহিনী বিভিন্ন সময় যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করে তা অনেকটাই সহজ করতে পারে প্রযুক্তিগত উদ্ভাবন। প্রযুক্তি আমদানি নয়, চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের উদ্ভাবনে ভরসা করতে চায় বাংলাদেশ সেনাবাহিনী। এবার খুলনা বিভাগের খবর। খুলনা বেসিক শিল্প এলাকায় সংযোগ প্রক্রিয়া এগিয়ে যাওয়ার পরও আটকে আছে গ্যাস সরবরাহ। আরংঘাটা থেকে বেসিক শিল্প নগরী পর্যন্ত 8 কিলোমিটার নতুন পাইপলাইন বসানো হয়েছে গত অগাস্টে। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনা অঞ্চলের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে 2024 সালের জুনে আরংঘাটা এলাকার গ্যাস স্টেশন থেকে বিসিক এলাকায় গ্যাস সরবরাহের জন্য পাইপ স্থাপন করে সুন্দরবন গ্যাস কোম্পানি। 18 কোটি টাকা ব্যয়ে 8 কিলোমিটার নতুন পাইপলাইন স্থাপন শেষ হয় গত আগস্ট মাসে। তবে বিসিক শিল্প এলাকায় গ্যাস সংযোগ দিতে এখন নতুন জটিলতা। দীর্ঘদিন ধরে গ্যাসের আশায় থাকা ব্যবসায়ীরা হতাশ। তাদের অভিযোগ, বিদ্যুতের অতিরিক্ত মূল্যে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অনেক ব্যবসায়ী। উৎপাদন খরচ বৃদ্ধিতে রুগ্ন শিল্পে পরিণত হচ্ছে বহু প্রতিষ্ঠান। গ্যাসের সংযোগের জন্য তো বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটি অ্যাপ্লাই করে, কিন্তু দেখা যাবে ওই অ্যাপ্লাই পর্যন্ত শেষ, কার্যক্রম ওই জায়গায় স্থগিত। আমাদের গেট পর্যন্ত আসার পরেও আমরা ভাবছিলাম হয়তো আমাদের কাছে দোরগোড়ায় পৌঁছাবে, কিন্তু কি অজানা কারণে এখনো পর্যন্ত গ্যাসটা আমাদের কাছে আসলো না। আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। র ম্যাটেরিয়ালগুলো আছে যেগুলো প্রোডাকশন আমরা তৈরি করি, এগুলোর ক্ষেত্রে গ্যাস হলে আমাদের ব্যবসায় আরও উত্তরোত্তর উন্নতি হবে বলে আমরা মনে করি। এটা তো আদালতের সংশ্লিষ্ট, তো এই জন্য আর কি আমাদের একটু ব্যাগ পোহাতে হচ্ছে। তো আশা করি যে বাকি যে শিল্প প্রতিষ্ঠানগুলি আছে, যারা অনেকে আছে হস্তান্তর করবে, তো এখানে অন্যান্য যারা সম্ভাব্য শিল্প প্রতিষ্ঠান তারা হস্তান্তরের মাধ্যমে এটার এই সুযোগটা নিতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, গ্যাস সংযোগের অভাবে বিসিক এলাকায় নতুন বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছেন না, বাড়ছে না অর্থনৈতিক গতিশীলতাও। গ্যাস সংযোগ থাকলে এই অঞ্চলে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে এবং এখানকার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে। সুন্দরবন গ্যাস কোম্পানি জানায়, সংযোগ অনুমোদনের জন্য পেট্রোবাংলাকে দ্বিতীয় দফায় চিঠি দেওয়া হয়েছে। দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিতের চেষ্টা করছেন তারা। আমাদের ঊর্ধ্বতন যারা আছে পেট্রোবাংলা মন্ত্রণালয়, সবাই আসলে খুলনার ব্যাপারে খুবই বিষয়টা নিয়ে খুব চিন্তা করছেন, যেখানে যাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, কর্মসংস্থান হয়। খুলনার বিসিক শিল্প এলাকায় 240টি প্লটে 84টি শিল্প ইউনিট রয়েছে। এর মধ্যে 10টি ইউনিট বর্তমানে বন্ধ রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশের বাইরের খবর। একদিন পার হলেও হংকংয়ে আবাসিক ভবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভয়াবহ আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55 জনে। গুরুতর আহত হয়েছেন 45 জন। এখনও নিখোঁজ 279 জন। অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। অঞ্চলটিতে প্রবাসী বাংলাদেশিদের বসবাস নেই বলে জানিয়েছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা। এদিকে আগুনে হতাহতের ঘটনায় শোক জানিয়েছে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ।
বৃহস্পতিবার ভোরেও হংকংয়ের তাইপো এলাকায় আগুনে পুড়ে যাওয়া বহুতল ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। একদিন পার হলেও এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বেশ কিছু ভবনে আগুনের শিখা দেখা যায়। ফায়ার সার্ভিস কর্মীরা জানান 4টি ভবনের আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। ওয়াংফুক কমপ্লেক্সে থাকা 8টি ভবনের 4টি আগুনে পুরোপুরি পুড়ে গেছে, বাকিগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোরে নিজেদের বাড়িঘরের ক্ষয়ক্ষতি দেখতে ঘটনাস্থলে জড়ো হন বাসিন্দারা। এখানে ফ্ল্যাট কিনেছিলাম 20 বছরেরও আগে। আমাদের সব জিনিসপত্রই ছিল এখানে, আর এখন সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। 3 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। নিহতদের মধ্যে কয়েকজন ইন্দোনেশিয়ার নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে। কয়েকজন গৃহকর্মীও ছিলেন। এখনো অনেকে নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছে অন্তত 26টি উদ্ধারকর্মী দল। অঞ্চলটিতে প্রবাসী বাংলাদেশিদের বসবাস নেই বলে জানা গেছে। আমার জানা মতে তাইপোতে এখন কোনো বাংলাদেশি থাকেন না। বিগত কয়েক বছরে তাইপোতে থাকলেও এই বছর থ্যাঙ্কফুলি কেউ ছিল না। এরই মধ্যে অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে নির্মাণ কোম্পানির কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে 13টি স্কুল। এদিকে আগুনের ঘটনায় গভীর শোক জানিয়েছেন হংকংয়ের শীর্ষ নেতা জন লি। নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে রেড ক্রসের জরুরি সহায়তার জন্য 20 লাখ ইউয়ান তহবিল বরাদ্দ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান সহ আরও কয়েকটি দেশ শোক জানিয়েছে। হাউজিং কমপ্লেক্সের 8টি ভবনের প্রায় 2000 ফ্ল্যাটে 4600 জনেরও বেশি বাসিন্দা বাস করতেন। রাইসা জান্নাত, সময় সংবাদ। 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। এই মুহূর্তে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিথুন, প্রতিপক্ষ আয়ারল্যান্ড বলে হয়তো চিন্তা করা হয়েছিল যে এই ম্যাচে হয়তো দর্শক একেবারেই হবে না, কিন্তু চট্টগ্রাম আসলে প্রতিবারই যে কোনো ম্যাচে দুহাত ভরে দেয়। আজকে আমরা দেখেছি সাগরিকা স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো। যদিও বা ম্যাচটা শুধুমাত্র একটা আয়ারল্যান্ডের বিপক্ষে বাইলেটারাল সিরিজ, তবে এখানকার দর্শকরা কিন্তু দুপুর নাগাদ এসে জড়ো হয়েছেন এবং ম্যাচের টসের পরেও কিন্তু আসলে আমার পেছনে আপনি দেখবেন যে দর্শকরা কিন্তু দল বেঁধে মাঠে প্রবেশ করছেন। হয়তো ফুল প্যাক স্টেডিয়াম হবে না, তবে যে পরিমাণ দর্শক আমরা দেখতে পাচ্ছি তাতে আসলে সন্ধ্যার সময়ে এমন দর্শক আসলে একটা টি20 ম্যাচের আমেজ যত বাড়িয়ে দেওয়া যায় ততটাই কিন্তু বাড়িয়ে দেবে। আমি যদি টসের কথা এবং বাংলাদেশ দলের কথা বলি, বাংলাদেশ টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেখানে আসলে বেশ কিছু পরিবর্তন রয়েছে। আমরা ধারণা করেছিলাম বাংলাদেশ হয়তো 2 পেসার নিয়ে খেলবে, তবে বাংলাদেশ 3 পেসার নিয়ে শুরু করতে যাচ্ছে। মোস্তাফিজুর রহমানের সঙ্গে তানজিম সাকিব এবং শরীফুল ইসলাম কিন্তু একাদশে রয়েছে। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরে আবারও একাদশে ফেরানো হয়েছে তাওহিদ হৃদয়কে। মিডল অর্ডারের যে ক্রাইসিস, সেই ক্রাইসিস সামলাতে সাইফ, তাওহিদ হৃদয়দের কিন্তু আজকে হয়তো বড় একটা দায়িত্ব পালন করতে হবে। তার পাশাপাশি জাকির আলী টিকে গেছেন একাদশে, নুরুল হাসান সোহানকে একাদশের বাইরে রাখা হয়েছে। তাহলে সোহান, তাওহিদ হৃদয় এবং সাইফ হাসান, এই 3জন ব্যাটারি কিন্তু মিডল অর্ডারের দায়িত্বটা সামলাবেন এবং যতটুকু বোঝা যাচ্ছে এই পিচে পারভেজ ইমন এবং তানজিদ তামিম এই দুজনকে আসলে ওপেনিংয়ে দেখা যাবে। তবে এইসব ছাপিয়ে আমি যদি টিকিটের কথা বলি, এই সিরিজে বিসিবি অনলাইন টিকিটিংয়ের ব্যবস্থা করেছিল, সেটা নিয়ে আসলে অনেক সাধুবোধও পাওয়া গেছে। তবে আজকের ম্যাচের দিন কিন্তু চিত্র একেবারেই ভিন্ন। এখানে টিকিট কালোবাজারিদের দৌরাত্ম আমরা দুপুর থেকেই দেখেছি। 3 জন কালোবাজারিকে পুলিশ এরই মধ্যে অ্যারেস্ট করেছে। তবে তার পাশাপাশি অনেকেই আসলে অনলাইনে টিকিট কিনতে পাচ্ছে না, তারা কিন্তু এখানে এসে বেশি দামে সেই সব কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনছে বা কিনতে বাধ্য হচ্ছে। এই নিয়ে আমরা এখানে নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। তবে এত বেশি সংখ্যক টিকিট আসলে কিভাবে তাদের হাতে যায় বা কালোবাজারিদের হাতে পৌঁছায় সেটা আসলে বড় প্রশ্ন। এবং আমরা এখানে যে কালোবাজারিদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা সবাই বলেছে তাদের কাছে বেশ কিছু টিকিট রয়েছে, যেটা আসলে 10টা বা 12টা। তবে অনলাইনে কিন্তু একটা অ্যাকাউন্ট থেকে মাত্র 4টা টিকিট কেনা যায়। বাড়তি সেই টিকিটটা আসলে কোথা থেকে এসেছে সেটা আসলে বড় প্রশ্ন। সব মিলিয়ে সেই সব টিকিট কালোবাজারিদের একপাশে রেখে আসলে ম্যাচের উত্তাপ একটু পরে শুরু হবে এবং সাগরিকায় বাংলাদেশ চাইবে সিরিজটা জয় দিয়ে শুরু করতে। আমার কাছে চট্টগ্রাম থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনীতিতে নির্বাচনী হাওয়া, 7 ডিসেম্বর থেকে 6 দিনের দেশ করার পরিকল্পনা কর্মসূচি ঘোষণা বিএনপির। জামায়াত সহ 8 দলের আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়।
তফসিলের প্রথম দিন থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের। জোটে ভোট করলেও দলীয় প্রতীক ব্যবহারের বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে রিট। এবং প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয় পুতুলের ৫ বছর, সরকারি সম্পত্তি নিজের নামে নেয়া, রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, পর্যবেক্ষণ আদালতের। এ ছিল বিকেল ৫টার সময় সংবাদে। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।